টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইতিহাস, ভূগোল এবং জীবনবিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমাদের জন্য আমি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য চ্যাপ্টার ওয়াইজ সাজেশন সেট আনতে চলেছি। তোমরা যা দেখতে চাও তারা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখে থাকো। নাম্বার বিভাজনটা কীরকমভাবে থাকছে দেখো। তোমাদের নাম্বার বিভাজন যেমন থাকছে দেখো, পরিমাপ, এখান থেকে তোমরা 3টে এমসিকিউ পাবে, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন পাবে। মোট পাবে 12 নম্বর। বল ও গতি, এখান থেকে 2টো এমসিকিউ, 3টে 1 নম্বর প্রশ্ন, 3টে 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন পাবে। মোট 14 নম্বর পাবে। আর পরমাণুর গঠন, এই চ্যাপ্টারটা থেকে তোমরা পাবে 3টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 3টে 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন। মোট 14 নম্বর পাবে। এভাবে মোট 40 নম্বরের নাম্বার বিভাজন হবে তোমাদের। তো দেখো, তোমাদের প্রথমে যে প্রশ্ন রয়েছে গ্রুপ এতে, গ্রুপ এর প্রথম প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 8 সমান 8। প্রথম প্রশ্ন, ক্যাথোড রশ্মি কোন কণার স্রোত? প্রোটন, মেসন, নিউট্রন নাকি ইলেকট্রন? উত্তর হচ্ছে ইলেকট্রন। পরেরটা, সরণ সময় লেখচিত্রের নতি কোন রাশিকে প্রকাশ করে? বেগ, ত্বরণ, বল নাকি ভরবেগ? উত্তর হচ্ছে ত্বরণ। নেক্সট দেখো, 87.46 গ্রাম পরিমাপের জন্য ন্যূনতম কয়টি বাটখারার প্রয়োজন? 9টি, 10টি, 8টি নাকি 11টি? উত্তর হচ্ছে 9টি। পরেরটা, 20 Ca40 এই পরমাণুটি নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত 1:2 নাকি 2:1 নাকি 1:1 নাকি 3:1? দেখো, এখানে তোমাদের নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা দুটোই কিন্তু তাহলে 20 হচ্ছে। তাহলে 20:20 করলে কিন্তু আমরা 1:1 পাই। তাহলে 1:1 হচ্ছে সঠিক উত্তর। পরেরটা দেখো, 5এর দাগে, ক্ষমতার মাত্রিয় সংকেত কোনটা হবে? দেখো, ml2 T⁻3, এটা হচ্ছে ক্ষমতার মাত্রিয় সংকেত। সিতে দেখো এটাই আছে। পরেরটা চলে আসবো, ড্যাশ হলো জাড্ডের পরিমাপ, বল নাকি ত্বরণ নাকি বেগ নাকি ভর? উত্তর হচ্ছে ত্বরণ। পরেরটা দেখো, প্রদত্ত কোন রাশিটির মাত্রা আছে? কোন, আণবিক গুরুত্ব, চাপ নাকি বিকৃতি? উত্তর হচ্ছে চাপ। পরেরটা, ভরবেগ হলো এক প্রকারের বল, শক্তি, গতীয় ধর্ম নাকি জড়তার পরিমাপ? উত্তর হচ্ছে গতীয় ধর্ম। এবার গ্রুপ বিতে চলে আসছি আমরা। গ্রুপ বি প্রথমে এটা রয়েছে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 গুণ 7 সমান 7। প্রথম প্রশ্ন দেখো কি আছে, 20A40, 19B40, 19C39 নিউক্লাইডগুলির মধ্যে আইসোটন দুটিকে শনাক্ত করো। দেখো, এর মধ্যে যে দুটো আইসোটন সেটা হচ্ছে 20A40 আর 19C39। ঠিক আছে, এই দুটো হচ্ছে আইসোটন। পরেরটা, অথবা দিয়ে কি আছে দেখো, Ca2+ মোট আধানযুক্ত কণার সংখ্যা কত? উত্তর হচ্ছে 18 যোগ 20 মানে 38টি। নেক্সট, রোলার টানা না ঠেলা কোনটা সুবিধাজনক? উত্তর হচ্ছে রোলার টানা বেশি সুবিধাজনক। পরেরটা, অথবা দিয়ে কি আছে, প্রতিমিত বল কাকে বলে? উত্তর লিখবে, কোনো বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি শূন্য হলে ওই বলগুলিকে একত্রে প্রতিমিত বল বলে। পরের প্রশ্ন, অপারমাণবিক কণা কোনগুলি? উত্তর লিখবে নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন। পরের প্রশ্ন দেখো, 4 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। ড্যাশ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক? উত্তর হচ্ছে ভরবেগের। পরেরটা দেখো, 5এর দাগে, এসআইতে ভরবেগের একক কি? উত্তর লিখবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, কেজি এম পার এস। নেক্সট, সত্য বা মিথ্যা লেখো। সব গতি আপেক্ষিক, এটা সত্য। তারপরে দেখো, 7 নম্বর, একটি বস্তুর ভর 3000 কেজি, আয়তন 3 মিটার কিউব হলে ঘনত্ব কত হবে? আমরা জানি ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন,
তো ভর যদি 3000 হয় এবং আয়তন যদি এখানে 3 মিটার কিউব হয়, তাহলে এখানে 3000/3, তাহলে কত হবে 1000। আর এখানে কেজি আর নিচে মিটার কিউব আছে, তাহলে কেজি পার মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব হচ্ছে এর ঘনত্ব। তারপরে দেখো গ্রুপ সি তে চলে আসছি আমরা। গ্রুপ সি এর 3 নম্বর যে প্রতিনিধিত্বের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 2 × 8 = 16। প্রতিটি প্রশ্নের মান এখানে 2 করে আছে। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, লম্বন ভুল কি? উত্তর লিখবে, স্কেলের সাহায্যে পাঠ নেওয়ার সময় চোখ স্কেলের পাঠবিন্দুর সঙ্গে লম্বভাবে না থেকে হেলানো অবস্থায় থাকলে পাঠে যে ত্রুটি আসে তাকে লম্বন ভুল বলে। পরেরটা, অথবা কি আছে, একটি মাপনী চোঙের সাহায্যে কিভাবে তুমি 1 ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে? উত্তর লিখে, মনে করি একটি ড্রপার দিয়ে সরু আকৃতির মাপনী চোঙে এক্সটি জলের ফোঁটা ফেলাতে জলের উপরতল মাপনী চোঙের একটি নির্দিষ্ট দাগে পৌঁছালো। এই অবস্থায় মাপনী চোঙের জলের আয়তন জেনে নেওয়া হলো। মনে করি মাপনী চোঙের জলের আয়তন VCC, তাহলে 1 ফোঁটা জলের আয়তন হবে V/X cc। নেক্সট দেখো, কখন কোনো বস্তুকণার ত্বরণ ও বেগের গতির অভিমুখ বিপরীত হয়? উত্তর লিখবে, কোনো বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে ছুড়ে দিলে বস্তুটির গতির অভিমুখ ঊর্ধ্বমুখী হয় এবং অভিকর্ষীয় ত্বরণ নিচের দিকে কাজ করে। পরেরটা, একটি প্রোটন কণা এবং একটি H+ আয়নকে অভিন্ন বলা হয় কেন? তো হাইড্রোজেন পরমাণুর মধ্যে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন কণা থাকে। এটি একটি ইলেকট্রন বর্জন করে H+ আয়নে পরিণত হয়। H+ আয়নে শুধুমাত্র একটি প্রোটন কণা থাকে, যার ফলে H+ আয়নের ভর এবং আধান উভয়ই একটি প্রোটন কণার ভর ও আধানের সমান হয়। তাই একটি প্রোটন কণা এবং একটি H+ আয়নকে অভিন্ন বলা হয়। পরেরটা দেখো, 92X235 পরমাণুটির ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কত? পরমাণুতে যদি 3টি নিউট্রন বেশি থাকতো তাহলে তার সংকেত কি হতো? উত্তর লিখবে, পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 235 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। পরমাণুতে যদি 3টে ইলেকট্রন বেশি থাকতো তবে এর সংকেত হতো 92X238। ঠিক আছে, এবার পরেরটা চলে আসবো, অথবা দিয়ে ক্যাথোড রশ্মি কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর লিখবে, মুখ্য নলে অল্প চাপে তড়িৎ প্রবাহ চালনা করলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক প্রকার অদৃশ্য রশ্মি নির্গত হয়। ক্যাথোড থেকে নির্গত এই রশ্মিকে ক্যাথোড রশ্মি বলে। ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য, ক্যাথোড রশ্মি ভরবেগযুক্ত অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, আর ক্যাথোড রশ্মি ঋণাত্মক আধানযুক্ত কণার সমন্বয়ে গঠিত। এবার দেখো পরেরটা, পাখি কিভাবে আকাশে ওড়ে তা ব্যাখ্যা করো। দেখো, পাখির আকাশে ওড়া বলের সংযোজন সংক্রান্ত সামন্তরিকের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। দেখো, পাখি আকাশে ওড়ার সময় তার ডানার সাহায্যে বায়ুর ওপর বল প্রয়োগ করে ওডি এবং ওই বরাবর, বায়ু ওডি এবং ওই বরাবর ডানার ওপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। আচ্ছা, এই ওডি ওই এগুলো পরের পেজে আমি ছবি এনেছি, সেই ছবি দেখে তোমরা বুঝে নেবে। ঠিক আছে, ওডি বলকে ওবি দ্বারা এবং ওই বলকে ওএ দ্বারা প্রকাশিত করলে ও বি সি এ একটি সামান্তরিক উৎপন্ন হয়, যার কর্ণ হলো ওসি। বলের সংযোজন সূত্র অনুযায়ী লব্ধি বল ক্রিয়া করবে ওসি বরাবর, এর ফলে পাখি ওসি বরাবর উড়ে যাবে। দেখো, এই ওবি ওডি ওই এই ব্যাপারগুলো কি তার ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে দেখলে তোমাদের পরিষ্কার হবে। দেখো, এর কন্টিনিউশন পার্টে ও এ, এখানে ডি আছে, এখানে বি আছে, এখানে ই আছে। ঠিক আছে, ও বি ডি ই এ, আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এই প্রশ্নের সঙ্গে এই ছবিটাও দিয়ে দেবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যারা বলে রাখি, এরপরে তোমাদের কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর দরকার সেটা কিন্তু কমেন্টে জানাবে। সেখানে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে লিখছো সেটা লিখতে ভুলবে না। পরেরটা দেখো, বলের ঘাত বলতে কি বোঝো? উত্তর লিখবে, কোনো বস্তুর ওপর স্থির মানের কোনো বল কিছু সময় ধরে ক্রিয়া করলে ওই বলের মান এবং ক্রিয়া করার সময়ের গুণফলকে বলের ঘাত বলা হয়। নেক্সট, স্কেলার রাশি যাকে বলে উদাহরণ দাও। যেসব ভৌত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব ইত্যাদি। নেক্সট দেখো, ক্লোরিন মৌলের ইলেকট্রন বিন্যাস চিত্রসহ দেখাও। দেখো, ক্লোরিন পরমাণু 17Cl35, এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17, আর প্রোটন সংখ্যাও 17, আর নিউট্রন সংখ্যা 35 থেকে যদি আমরা 17 বাদ দিই তাহলে 18 পাবো, তাহলে 18টা নিউট্রন আছে। ঠিক আছে,
তো এর যে ইলেকট্রন বিন্যাস সেটা এইভাবে তোমরা আঁকবে। আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ। এই ছবিটা সুন্দর করে এঁকে দেবে। নেক্সট দেখো গ্রুপ ডি। গ্রুপ ডিতে কি রয়েছে? প্রথমে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 3 = 9। প্রথমটা, বন্দুকের পিছু হটা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তো দেখো এর উত্তরটা আমি এখানে তোমাদের ডিসপ্লে করছি, তোমরা দেখে নাও। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে। প্রথমে বন্দুক থেকে বুলেট ছোড়ার পূর্বে বন্দুক এবং বুলেট উভয় স্থির অবস্থায় থাকে, এইভাবে লেখা শুরু করবে। দিয়ে এখানে বুলেটের ভরবেগ মানে হচ্ছে বুলেটের ভর ইন্টু বুলেটের বেগ দিয়ে এরকম করে লিখবে। দিয়ে এইভাবে তোমরা উত্তরটা লিখবে। দিয়ে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী দিয়ে এখানে যেটা লেখানো হয়েছে সেটা লিখে নেবে। ঠিক আছে, চলে আসবো পরের প্রশ্নে। অথবাতে কি আছে? একটি রোলারকে ঠেলা অপেক্ষা টানা সহজতর কেন? এরকমই একটা শর্ট কোশ্চেনে কিন্তু দেওয়া আছে। তো এর উত্তরটা দেখো, রোলারকে ঠেলার প্রযুক্ত বলের দুটি উপাংশের মধ্যে একটি রোলারকে সামনের দিকে গতিশীল করে এবং অন্যটি রোলারটির ওজন বৃদ্ধি করে, ফলে রোলারটিকে গতিশীল করতে অসুবিধা হয়। কিন্তু রোলারকে টানার সময় যুক্ত বলের দুটি উপাংশের মধ্যে একটি রোলারকে সামনের দিকে গতিশীল করে আর অন্যটি রোলারটির ওজন কমায় এবং হালকা করে, ফলে রোলারটিকে গতিশীল করতে সুবিধা হয়। সুতরাং একটি রোলারকে ঠেলার চেয়ে টানাই সুবিধাজনক। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার পরে যেটা রয়েছে, ভৌত রাশির মাত্রা বলতে কি বোঝায়? কোনকে মাত্রাহীন ভৌত রাশি বলা হয় কেন? উত্তর লিখবে, কোনো রাশির একক গঠন করার জন্য মৌলিক এককগুলিকে যে ঘাতে উন্নীত করা দরকার তাকে সে ভৌত রাশির মাত্রা বলে। আর কোনো ভৌত রাশির মাত্রা 1 হলে তাকে মাত্রাহীন ভৌত রাশি বলে। কোণের ক্ষেত্রে মাত্রা নির্ণয় করার সময় দুটি দৈর্ঘ্যের অনুপাত আসে, ফলে এর মাত্রা 1, তাই কোণকে মাত্রাহীন ভৌত রাশি বলে। অথবাতে কি আছে? ভালো তুলাযন্ত্রের গুণাবলী লেখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তুলাযন্ত্র সুবেদী, নির্ভুল, দৃঢ় এবং সুস্থির হলে সেই তুলাযন্ত্রকে ভালো তুলাযন্ত্র বলা হয়। এবার দেখো এই সুবেদী, নির্ভুল, দৃঢ় এবং সুস্থির এই পয়েন্ট ওয়াইজ এখানে লেখানো হচ্ছে, সেগুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, দেখো প্রথমে সুবেদী পয়েন্ট করে লেখানো হয়েছে, তারপর নির্ভুল পয়েন্ট আসছে, এরপরে দেখো দৃঢ়, তারপরে সুস্থিত। ঠিক আছে, এটা সুন্দর করে তোমরা লিখে নেবে। চলে আসছি পরে। দেখো পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রনের অস্তিত্ব বিবেচনার প্রয়োজন হয়েছিল কেন? তো দেখো এর উত্তরটা ডিসপ্লে হচ্ছে, আমি পড়লাম না। আমি যত বলবো ভিডিওটা লম্বা হবে, তাতে তোমরা দেখে নাও, হাতে তোমাদের সময়টা কম পরীক্ষার আগে। আশা করি তোমরা দেখে নিচ্ছ, ডিসপ্লে হচ্ছে উত্তরটা। এর নাম দেন নিউট্রন। হ্যাঁ, এতটা অবধি লিখবে উত্তরটা। নেক্সট দেখো, বলেছে রাদারফোর্ডের পরমাণু মডেল ও বোরের পরমাণু মডেলের মধ্যে দুটি পার্থক্য বা বৈসাদৃশ্য লেখো। দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলের সম্বন্ধে এদিকে লেখানো হয়েছে এবং বোরের পরমাণু মডেল সম্বন্ধে ডান দিকে লেখানো হয়েছে। ঠিক আছে, দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলে শক্তি স্তরের আকার ও আকৃতি কোনো ধারণা দেওয়া হয়নি, আর বোরের পরমাণু মডেলে বৃত্তাকার শক্তি স্তরের ধারণা দেওয়া হয়েছে। রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে বর্ণালী ব্যাখ্যা করা যায়, আর বোরের পরমাণু মডেলে বর্ণালী সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। তা দেখো ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেওয়া হয় না হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে, আর বোরের পরমাণু মডেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন এবং তার উত্তর। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের জন্য আমি ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশন সেটা আমি নিয়ে আসবো, তবুও আমি কিছু জিনিস বলে দিচ্ছি, সেগুলো ভালো করে পড়বে। কয়েকটি লব্ধেয়কের নাম ও প্রতীক যেটা আছে সেটা ভালো করে পড়বে। তারপরে তোমরা কিছু পার্থক্য দেখে যাবে। বলগতি যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে চলন গতি, বৃত্তীয় বা ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য, বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য, দূরত্ব সরণের পার্থক্য, দ্রুতি বেগের পার্থক্য, এগুলো ভালো করে পড়ে যাবে। আচ্ছা, মাত্রীয় সংকেত যেগুলো আছে সেই মাত্রীয় সংকেতগুলো ভালো করে পড়ে যাবে। পরমাণু মডেল, পরমাণুর গঠন যেটা সেখান থেকে থমসনের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, তারপর ভর সংখ্যা কাকে বলে, আইসোটোপ কাকে বলে, আইসোবার কাকে বলে, তারপরে তোমাদের আইসোটোন কাকে বলে, ইলেকট্রন বিন্যাস, নিউক্লিয় বল, এই ব্যাপারগুলো ভালো করে পড়ে যাবে। হ্যাঁ, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। আচ্ছা, আমি যেটা তোমাদের করালাম সেটাই যে তোমাদের পরীক্ষায় হুবহু আসবে তেমন কোনো ব্যাপার নেই। তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে। আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ সাজেশন নিয়ে আসবো, এছাড়াও আরও 5 থেকে 6টা সেটের প্রশ্ন উত্তর নিয়ে আসবো এবং এই
যে দুটো ভিডিও দেওয়া হলো সেই দুটো ভিডিও, এগুলো যদি তোমাদের ভালো করে করো এবং তোমাদের যদি বইটা খুঁটিয়ে পড়ো, দেখবে পরীক্ষায় তোমাদের সাফল্য নিশ্চিত। হাতে আর বেশি সময় নেই, তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো এবং অবশ্যই তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে লিখতে ভুলবে না। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।